যাই হোক, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন, ঠিক আছে, রিফ্লেকশন। তো আমি আগের দিনে যে রিফ্লেকশনের ফার্স্ট পার্টটা যেটা করেছিলাম, রিফ্লেকশন অফ লাইট, এটাকে একটু দেখ। রিফ্লেকশন, এই রিফ্লেকশন মানে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, এটা দুটো পার্টে আমরা ভাগ করছি। একটা হচ্ছে প্লেন সারফেস, একটা হচ্ছে প্লেন সারফেসের রিফ্লেকশন, সমতল আলোর প্রতিফলন। সমতল আলোর প্রতিফলনের কিছু প্রয়োগ আমরা আগের দিন করেছিলাম, দেখানো আছে, আগের ভিডিও তো দেখানো আছে ওটা। আর একটা হচ্ছে কার্ভ সারফেস রিফ্লেকশন, কার্ভ সারফেস, ঠিক আছে, এটা যেটা আমি আজকে করব, কার্ভ সারফেস রিফ্লেকশন, প্লেন সারফেস আর কার্ভ সারফেস, ঠিক আছে। তো কার্ভ সারফেস যেটা, এই কার্ভ সারফেসটাকে দুটো মানে কার্ভ সারফেসটাকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো কাইন্ড অফ সারফেস, মেইনলি দুটো টাইপ অফ সারফেস। একটা হচ্ছে কনকেভ সারফেস আর একটা হচ্ছে কনভেক্স সারফেস, ঠিক আছে। একটা পার্ট হচ্ছে কনকেভ সারফেস আর একটা হচ্ছে কনভেক্স সারফেস। কনকেভ সারফেস একটা হচ্ছে কনভেক্স সারফেস। কনকেভ সারফেসটা দেখতে কিরকম, যদি এইরকম একটা তল হয়, কার তল হয়, মানে একটা বৃত্তের কোনো একটা অংশকে যদি আমি কেটে দিই, তুই ভাব যদি মনে করে একটা গোলক, ফুটবলের মতো শেপের একটা কিছু, ওইটার কোনো একটা, ওইটার মাঝের কোনো একটা, মাঝের থেকে তুই কেটে দিই, তাহলে কি একটা খোলা হয়ে গেল, নারকেল খোলার মতো। নারকেলের খোলার ভেতরের দিকটা হচ্ছে রিফ্লেক্টিং পার্ট, ওই দিকটা স্বচ্ছ, আর বাইরের অংশটা হচ্ছে অস্বচ্ছ। নারকেল খোলা মানে বুঝতে পারছিস, নারকেলের খোলাটা নিশ্চয়ই বাইরের দিকটা সেই সব খচখচের দিকটা বাইরের দিকটা, এখানে ভেতরের দিকটা স্বচ্ছ দিক। তো ওই রকম ধরনের যদি প্রতিফলকটা হয় বা দর্পণটা হয়, তখন সেটা হচ্ছে কনকেভ। এই কনকেভ সারফেসটাকে আবার এটাকে কনভার্জিং সারফেসও বলে, বুঝলি। কনভার্জিং কেন বলে এটা আমি বলছি। কনভার্জিং মানে এখান থেকে সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে পড়ে প্রধান অক্ষের উপর, মানে একটা জায়গায় মিলিত হয়, প্রধান অক্ষের উপর একটা জায়গায় মিলিত হয়, বা একটা জায়গাতে এসে মিলিত হয় আর কি। তো কনভার্জ করে, কনভার্জের বাংলা হচ্ছে অভিসারী। অভিসারী মানে হচ্ছে, অভিসারিত বলে না, অপসারিত হওয়া, অভিসারিত হওয়া। অভিসারিত হওয়া মানে কি, যে একটা জায়গাতে মিলিত হচ্ছে, একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে কনভার্জিং সারফেস। তো কনকেভ সারফেস আর কনভার্জিং সারফেস বলে। আর কনভেক্সটা কিরকম, কনভেক্সটা হচ্ছে উল্টোটা, মানে এই ভেতরের দিকটা হচ্ছে ওই খচখচে পার্টটা, আর বাইরের দিকটা হচ্ছে রিফ্লেক্টিং পার্ট। তো এইটা যদি হয় তখন সেটা কনভেক্স সারফেস, অর এটাকে ডাইভার্জিং 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 সারফেস, মানে অপসারী দর্পণ বা অপসারী তল বলা যেতে পারে, ঠিক আছে। অপসারী দর্পণ মানে এটার বাংলা হচ্ছে অবতল দর্পণ বা অভিসারী দর্পণ, আর এটা হচ্ছে উত্তল দর্পণ বা অপসারী দর্পণ, ঠিক আছে। তাহলে লিখ, বক্ষতলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, বক্ষতলে আলোর প্রতিসরণ, বক্ষতলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ওই ইয়েটা ড্রয়ারটা খুলতে দিয়ে এটা কালি ঢুকাতো। বক্ষতলে একটু পরে লিখি লাগে। বক্ষতলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরক তল বা দর্পণকে, প্রতিসরক তল বা দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। প্রতিসরক তল বা দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। প্রতিসরক তল বা দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবতল দর্পণ বা অভিসারী দর্পণ, অবতল দর্পণ বা অভিসারী দর্পণ। একটা হচ্ছে অবতল দর্পণ বা অভিসারী দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ বা অপসারী দর্পণ। অবতল দর্পণ বা অভিসারী দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ বা অপসারী দর্পণ, ঠিক আছে, ঠিক আছে। তো তো এইটা এই এই অপসারী বা অভিসারী দর্পণ, কনকেভ আর কনভেক্স মিরর, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখ, এই দর্পণগুলো কীরকম, এই দর্পণগুলো দেখতে কীরকম। তো কনভার্জিং আর ডাইভার্জিং, প্রথমে কনকেভ, আমি দুদিকে দুটো লিখছি, এদিকে কনভার্জিং ওইখানটা আছে, কনকেভ, আর একটা হলো কনভেক্স। তো এটা যদি মনে করে একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্ত মানে গলীয় তল আর কি, বৃত্ত তল, এই রিং লয় তল,
মানে একটা যদি গোলক হয়, এই গোলকটার একটা যদি অংশকে আমি নিই, যে কোনো একটা অংশকে আমি কেটে নিলাম, তো এই অংশটা হচ্ছে এটা একটা মানে এটা একটা দর্পণ, ঠিক আছে। এবং এটার বাইরের দিকটাকে পারদ দিলাম, বাইরের দিকটা অস্বচ্ছ, ভেতরের দিকটা হচ্ছে স্বচ্ছ, এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং পার্ট। এইটা হলো কি কনকেভ। কনভেক্সের ক্ষেত্রেও সেই একই রকম, একটা বৃত্ত মানে গলীয় তলের এরকম ভাবে গলীয় তলের একটা অংশকে কেটে নিয়েছি, এই অংশটার এই বাইরের দিকটা, এই ভেতরের দিকটা এই ভেতরের দিকটা অমসৃণ, আর এই দিকটাই আলোক রশ্মি এসে পড়বে, প্রতিফলক হবে। তো এইটা হচ্ছে কি কনভেক্স মানে বাংলাগুলো রেখেছি, এটা হচ্ছে কি, এটা কি বলবো অবতল, আর এটা হচ্ছে কি উত্তল, ঠিক আছে। এটা হচ্ছে অবতল, আর এটা হচ্ছে অবতল, আর এটা হচ্ছে দর্পণ, ঠিক আছে। তো এই দর্পণগুলো বোঝানোর জন্য কতগুলো ভৌত রাশি বা কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়। সেই ভৌত রাশি বা সেই সংখ্যাগুলো কি, এই যে প্রতিফলক তলটা আছে, এই প্রতিফলক তলটার যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে বলা হয়, পোল অফ দ্য মিরর। পোল মানে হচ্ছে মেরু, ঠিক আছে, পি দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে পোল অফ দ্য মিরর, ঠিক আছে। দর্পণের ছবিগুলো যদি পরপর করে দিই, যেগুলো বলছি, ছবিটা প্রথমে তো সবই ডেফিনেশনসগুলো পড়বেন না, যদি ডেফিনেশনগুলো হয়েছে, এটা পি, আর এইখানে এটা হচ্ছে পি, এই পিটা হলো পোল বা মেরু, ঠিক আছে। পোল হলো বা মেরু, হয়েছে তো। এবারে এই দর্পণটার যে বৃত্তের অংশ, যে গলীয় তলের অংশ, সেই গলীয় তলের যে কেন্দ্রবিন্দু, এটা তো এইরকম একটা গলীয় তলের অংশ, এই যে এই অংশটা তো এরকম একটা গলীয় তলের অংশ। এই অংশটাকে বাদ দিয়ে এটা ছবি আঁকতে যাস না, মানে এইটুকুই দর্পণ হচ্ছে এইটুকু। এটা আমি বোঝানোর জন্য যে বৃত্তের একটা ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে ডটেড লাইন, ঠিক আছে। আমি এটা এই বৃত্তটার একটা ক্ষুদ্র অংশ নিয়েছি। তো এই যে গলীয় তলটা, এই গলীয় তলটার যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে কি বলা হয়, আর এইখানে যে গলীয় তলটা হবে, এই গলীয় তলটার যে মধ্যবিন্দু, এটাকে কি বলা হয়, এই পোল মেরু মানে কোনটা, মেরু হচ্ছে ডেফিনেশনস গুলো লিখে দিবি, ঠিক আছে, পর লিখে দিবি। প্রথমে মেরু প্রতিফলক তলটির মধ্যবিন্দুকে মেরু বলে, প্রতিফলক তলটির মধ্যবিন্দুকে মেরু বলে, ঠিক আছে। তারপর লিখ গলীয় তলটি, যে মানে গলীয় তলটি লিখিস না, লিখ দর্পণটি যে গলীয় তলের অংশ, মানে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর কি, বক্রতার মধ্যে সংখ্যা বলছি। দর্পণটি যে গলীয় তলের অংশ, সেই গলীয় তলের মধ্যবিন্দুকে বক্রতা কেন্দ্র বলে, হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই মেরু আর আমাদের কি বলবো বক্রতা কেন্দ্রকে দুটো বিন্দুকে যোগ করে যে সরলরেখাটা পাওয়া যাবে, এই বক্রতা কেন্দ্র আর মেরুকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে, এই সরলরেখাটাকে বলা হয় প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষ লিখ, মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে যে সরলরেখা অঙ্কন করা যায়,
যে সরলরেখা অঙ্কন করা যায় তাকে কি বলা হয়? প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ বলে দিই। আর বক্রতা ব্যাসার্ধ কি? গোলীয় তলটি যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধকে, গোলীয় তলটি যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধকে গোলীয় তলটি যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধকে কি বলা হয়? গোলীয় তলটি যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ বলে। আর হচ্ছে তো এই যে দর্পণগুলোর প্রান্ত বিন্দুগুলো, মানে প্রান্ত বিন্দু মানে হচ্ছে শেষ বিন্দুগুলো, এই প্রান্ত বিন্দুগুলোকে যদি একটা সরলরেখা দিয়ে আমি যোগ করি, এটাকে মনে করো আমি এম ধরলো আর এটাকে আমি এম ড্যাশ ধরলো, ঠিক সিমিলারলি এখানেও আমি বলতে পারি এটা এম আর এটা হচ্ছে এম ড্যাশ। এই এম আর এম ড্যাশটাকে, এই যে দূরত্বটাকে, এটাকে বলা হয় রৈখিক উন্মেষ। উন্মেষের ইংরেজি হচ্ছে অ্যাপারেচার, এটাকে বলা হয় লিনিয়ার অ্যাপারেচার। উন্মেষ লিখে দেয়। এই দর্পণ দুটির প্রান্তবিন্দু দুটিকে একটি সরলরেখা দ্বারা যোগ করলে সেই রৈখিক দূরত্বকে রৈখিক উন্মেষ বলে। সেই রৈখিক দূরত্বকে রৈখিক উন্মেষ বলে। হয়েছে তো? সেই রৈখিক দূরত্বকে রৈখিক উন্মেষ বলে। হয়েছে? সেই রৈখিক দূরত্বকে রৈখিক উন্মেষ বলে। হয়েছে? এরপরে এই যে রৈখিক দূরত্বকে রৈখিক উন্মেষ হলো, আর এই যে প্রান্ত বিন্দুগুলা, এটা বৃত্তের কেন্দ্রে, এই প্রান্ত বিন্দুগুলা এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, এই কোণটাকে কৌণিক উন্মেষ বলে। ঠিক আছে? লিখে দাও। দর্পণের প্রান্ত বিন্দুগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, দর্পণের প্রান্ত বিন্দুগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কৌণিক উন্মেষ বলে। তাকে কৌণিক উন্মেষ বলে। হয়েছে? তো আমরা যে দর্পণগুলো নিয়ে আলোচনা করব, হয়েছে? তো এখানে শুন একটু, আমরা যে দর্পণগুলো নিয়ে আলোচনা করব সেই দর্পণগুলোর উন্মেষ খুব ক্ষুদ্র হবে। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে, এই যে দর্পণটা মনে করে এরকমটা, এটা তো দর্পণ একটা, আমার হাতটা এটা তো দর্পণ একটা, তাহলে এই দর্পণটা যদি মনে করে এরকম হয়, তাহলে দর্পণটার উন্মেষ বেশি না এইরকম দর্পণটার উন্মেষ বেশি? এরকম যদি থাকে তাহলে দর্পণটার উন্মেষ বেশি না কম? বেশি। কম্পারেটিভলি এইরকম। তাহলে আমরা যে দর্পণগুলো নিয়ে আলোচনা করব সেই দর্পণগুলোর উন্মেষ খুব ক্ষুদ্র। তার মানে কি ওদের প্রান্তবিন্দুগুলো খুব কাছাকাছি আছে এবং প্রান্তবিন্দুগুলো বৃত্তের কেন্দ্রে খুব ছোট কোণ করে রেখেছে। ঠিক আছে? তাহলে সেই দর্পণ নিয়ে আমরা আলোচনা করব, সেই ধরনের দর্পণ নিয়ে আমরা আলোচনা করব। যে উন্মেষের দিক আমরা এখানে যে দর্পণ নিয়ে আলোচনা করব, আলাদা প্যারায় লিখ, আমরা এখানে যে দর্পণ নিয়ে আলোচনা করব সেই দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হয়। সেই দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হয়। বক্রতা ব্যাসার্ধ বলেছিলে? ঠিক আছে, তাহলে আর কি বাকি রইল? উন্মেষ, বক্রতা ব্যাসার্ধ, কি বাকি রইল? তাদের উন্মেষ খুব ক্ষুদ্র হয়। তাহলে আর কি বলবো? প্যারা অ্যাক্সিয়াল রে, মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক, সেটা আলাদা করে লেখার দরকার নেই, শুনে নেন। যে আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে সমান্তরাল হবে, কোন একটা দর্পণে আপতিত হচ্ছে, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় আলোক রশ্মিগুলো, সেই আলোক রশ্মিগুলোকে প্যারা অ্যাক্সিয়াল রে বলা হয়। ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, সেগুলোকে ইংরেজিতে প্যারা অ্যাক্সিয়াল রে বলে, বাংলাতে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি বলে। কোনো একটা পার্টিকুলার যদি একটা নাম আছে তো
ওটা আলাদা করে লেখার দরকার নেই। প্যারা অ্যাক্সিয়াল রে মানে হচ্ছে প্রিন্সিপালাস অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি রে হয়। এখানে হচ্ছে যে ফোকাস 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 বিন্দু, ফোকাস বিন্দুর গল্পটা শুনি। ফোকাস বিন্দু হচ্ছে যে মনে করে এটা একটা দর্পণ, উত্তল দর্পণ, সরি অবতল দর্পণ। তো এই অবতল দর্পণে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে যেটা প্রধান অক্ষের সমান্তরাল, এরকম ভাবে আপতিত হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব আঁকি, ভালো করে ভেবে বল, আপতন বিন্দুতে যে অভিলম্বটা আঁকবো সেই অভিলম্বটা কোন বিন্দু দিয়ে যাবে বলতো? আপতন বিন্দুতে যদি আমি এখানে, এটা তো আমার আপতন বিন্দু, সেই আপতন বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব আঁকি সেই অভিলম্বটা কোন বিন্দু দিয়ে যাবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে। কেন বলতো? কারণ একটা বৃত্ত, এটা মনে করে একটা বৃত্ত, তো এই বৃত্তের উপরে যে কোনো স্পর্শকটা, স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হয় বলতো? 90 ডিগ্রি। এটা তো জানিস, যে কোনো স্পর্শক, যে কোনো জায়গাতে স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি। যে কোনো জায়গাতে স্পর্শক আর ব্যাসার্ধের কোণ সবসময় 90 ডিগ্রি। তাহলে স্পর্শক মানে কি? স্পর্শক মানে ওই তলের উপরে অবস্থিত দুটো বিন্দু। তাহলে ওই বৃত্তের তল, বৃত্তটা যদিও তল নয়, গলীয় তলেই যদি হয়, তাহলে গলীয় তলের সাথে ব্যাসার্ধটা সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। যে কোনো একটা গলীয় তলের উপরে যদি তুই লম্বটা নিস, সেই লম্বটা সবসময় কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে পাস করে। মানে যদি তুই একটা ফুটবল ধরে নিস, সেই ফুটবলের উপরে তলটার উপরে যদি একটা অভিলম্ব আঁকিস, লম্ব আঁকিস, তাহলে সবসময় ফুটবলের সেটা সেন্টারটা দিয়ে যাবে। ঠিক আছে, নট অনলি ফুটবল, যে কোনো কিছু গলীয় বস্তুর ক্ষেত্রেই তলের উপর থেকে যদি লম্বটা না হয়, সেই তলের উপর থেকে লম্বটা সবসময় কোন দিক দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এখানে কোন দিক দিয়ে যাচ্ছে? এটা কেন্দ্র দিয়ে মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে। তাহলে এটা হয়ে গেল আমার অভিলম্ব, এই ব্লু লাইনটা হয়ে গেল আমার অভিলম্ব। তাহলে এই রেড লাইনটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, ব্লু লাইনটা হলো আমার অভিলম্ব। তাহলে এই কোণটা কি কোণ? এই কোণটা আবার কি কোণ? আপতন কোণ। এবং প্রতিফলন কোণটা কি হবে? আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পরের সাথে সমান হবে। তাহলে আলোক রশ্মিটাকে কোন দিকে যেতে হবে? আলোক রশ্মিটা প্রতিফলন কোণটা সমান করতে হবে। তাহলে এরকম কোন একটা দিকে যাবে, এমন ভাবে যাবে যাতে এই আই কোণটা আর এই প্রতিফলিত আলোক রশ্মি আর ব্লু মানে হচ্ছে অভিলম্বের মধ্যবর্তী কোণ আর আই ইজিক্যাল টু আর হয়, তাই তো? তাহলে এই সমান্তরাল আলোক রশ্মিটা, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা অভিলম্বকে যে বিন্দুটাতে ছেদ করবে, সেই বিন্দুটাকে আমি বলবো কি বিন্দু? সেই বিন্দুটাকে বলবো আমি ফোকাস বিন্দু। ঠিক আছে, যতগুলো সমান্তরাল আলোক রশ্মি, যতগুলো সমান্তরাল আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হবে, সেগুলো প্রত্যেকটা প্রধান অক্ষকে একটা বিন্দুতে গিয়েই ছেদ করবে, এবং যে বিন্দুটাতে ছেদ করবে সেই বিন্দুটাকে আমি বলবো কি বিন্দু? ঠিক আছে, ঠিক সিমিলার এইরকম দেখে, এইরকম দর্পণ যদি হয়, উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণের উপরেও যদি আমি একটা প্রধান অক্ষ আঁকি এরকম করে, এবং এখানেও যদি তোর আমাদের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হয়, মানে প্যারা অ্যাক্সিয়াল রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এরকম করে, তাহলে এটা হচ্ছে আমার আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব আঁকি, তাহলে এখানে অভিলম্বটা কিরকম হবে? এরকম হবে অভিলম্বটা। অভিলম্বটা এখানে কোন বিন্দুতে ছেদ করবে? এখানেও সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্রে। এবারে এখানে আপতন কোণ কোনটা? এখানে আপতন কোণ হচ্ছে এইটা। তাহলে এখানে আলোক রশ্মিটাও আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হতে গেলে আলোক রশ্মিটাকে যেতে হবে কোন দিকে? এরকম করে, যাতে এই আই কোণটা আর এই আর কোণটা পরস্পরের সাথে সমান হয়। তাহলে এইখানে এই আলোক রশ্মিটা কি প্রধান অক্ষকে কখনোই ছেদ করবে? নিশ্চয়ই করবে না, প্রধান অক্ষকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এইখান থেকে দেখলে কি মনে হবে? যদি আমি এটা পিছনের দিকে বাড়াই, তাহলে মনে হবে যে প্রধান অক্ষের কোনো একটা বিন্দু এরকম কোনো একটা বিন্দু থেকে আসছে। যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুটা হবে কি বিন্দু? ফোকাস বিন্দু। তাহলে এইখানে ফোকাস বিন্দুটা কি? অসৎ বিন্দু। আর এখানে ফোকাস বিন্দুটা হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম, যদি অ্যাকচুয়াল মিট হয় তাহলে সৎ, আর যদি মিট হচ্ছে বলে, মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা হচ্ছে, যদি অ্যাকচুয়ালি মিলিত হয় তাহলে সৎ, আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে সেটা হচ্ছে অসৎ। এটা আমরা আগে বলেছি। তো তাহলে এটা হচ্ছে অসৎ আর এটা হচ্ছে সৎ। এখানে কি হচ্ছে? এখানে যতগুলো আলোক রশ্মি হবে, আলোক রশ্মি যাবে, সেই আলোক রশ্মিগুলো কিন্তু প্রধান অক্ষ থেকে দূরেই সরে যাবে, এবং এরা কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। এখানেও প্রত্যেকটা আলোক রশ্মি, যতগুলো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হবে, এরা কিন্তু প্রধান অক্ষের দিকে সরে যাবে, এবং এটা অ্যাকচুয়ালি কোনো একটা বিন্দুতে মিট হবে, সেই বিন্দুটাকে বলবো আমি ফোকাস বিন্দু। ঠিক আছে, এবারে প্র্যাকটিক্যাল ঘটনার বিভাগ। মনে করো আমার এই হাতটা দর্পণ,
তো এটার মিডিলে হচ্ছে এটা প্রধান অক্ষ। এবারে আমার হাতটা দর্পণ কল্পনা কর, আর এই রেড পেনটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তা একটা আলোক রশ্মি কি হলো, একটা আলোক রশ্মি একদম এই উপরে আমার আঙ্গুলের একদম উপরে একদম প্রান্ত বিন্দুটাতে একটা আলোক রশ্মি আপতিত হলো, আর আরেকটা আলোক রশ্মি কোথায় আপতিত হলো, এই পেনটার কাছে কোন একটা বিন্দু। মানে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে এরকম খুব ক্লোজ এরকম কোন একটা বিন্দুতে, আর আরেকটা আলোক রশ্মি আপতিত হয়েছে এরকম কোন একটা বিন্দুতে। তাহলে এটা কিন্তু প্র্যাকটিক্যালি এরা কিন্তু কখনোই একটা পয়েন্টে মিট করবে না, এরা কিন্তু একটা পয়েন্টে মিট, এটা করতে গেলে ছবিটা অনেক খারাপ হয়ে যাবে, একটা পয়েন্টে মিট কিন্তু করবে না। এরা একটা পয়েন্টে যদি মিট না করে তাহলে ফোকাস বিন্দু ভিন্ন ভিন্ন অবস্থান হয়ে যাবে। তাহলে এটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করতে পারি, এটাকে অ্যাভয়েড করার জন্য একমাত্র উপায় হচ্ছে দর্পণটাকে ছোট করে দেওয়া। দর্পণটাকে ছোট করে দিলে কি হয়ে যাবে, প্রান্ত বিন্দু আর এই বিন্দুটার মধ্যে দূরত্ব কমে যাবে। যদি দূরত্ব কম হয়ে যায় তাহলে এইগুলো প্রতিফলিত হয়ে দুটো ভিন্ন বিন্দুতে ছেদ করার সম্ভাবনাটাও কি হবে। তার জন্য উন্মেষটাকে কি করব, আমি উন্মেষটাকে ক্ষুদ্র করব যাতে এই প্রান্ত বিন্দুগুলো খুব কাছাকাছি থাকে। যদি উন্মেষটা বৃহৎ হয় তাহলে কিন্তু একটা ফোকাস বিন্দু সেক্ষেত্রে পাওয়া যাবে না, দুটো ডিফারেন্ট ফোকাস বিন্দু, অনেকগুলো ফোকাস বিন্দু হয়ে যাবে। তার জন্য উন্মেষ সবসময় ক্ষুদ্রই নেওয়া হয়, যতটা সম্ভব উন্মেষ সবসময় ক্ষুদ্র নেওয়া হয় যাতে ওই জিনিসটা না হয়। ফোকাস বিন্দু ভিন্ন ভিন্ন হয়ে গেলে যে প্রতিবিম্বটা গঠন হবে সেই প্রতিবিম্বের উজ্জ্বলতাও হ্রাস পাবে। কেন হ্রাস পাবে না হ্রাস পাবে পরে আমরা আলোচনা করবো। যাই হোক, তাহলে ফোকাস বিন্দু ডেফিনেশন কি বলবি, আমি ফোকাস বিন্দু ডেফিনেশন কি বলবি, সংখ্যা কি বলবি। প্রধান অক্ষের সমান্তর আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দুতে মিলিত হচ্ছে এখানে আর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে এই দিক থেকে দেখলে মিলিত হচ্ছে বলে মনে হবে। তাহলে যে বিন্দুতে হয় অথবা যে বিন্দুতে হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে কি বলা হয়, ফোকাস বিন্দু। এখানে মিলিত হয় কোন দর্পণের ক্ষেত্রে, আর এখানে মিলিত হচ্ছে বলে মনে হয় কোন দর্পণের ক্ষেত্রে। চলবে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, সেটাকে কি বিন্দু বলে, সেটাকে বলা হয় প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে বলা হয় কি বিন্দু, তাকে বলা হয় ফোকাস বিন্দু। ঠিক আছে, তাকে বলা হয় কি বিন্দু, তাকে বলা হয় ফোকাস বিন্দু। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয়, অবতল দর্পণে অ্যাকচুয়ালি মিলিত হয়। ঠিক আছে, তার জন্য এগুলো মিলিত হচ্ছে বলে এটাকে কনভার্জিং মিরর বলে। কনভার্জিং মানে হচ্ছে অপসারী দর্পণ, আর এটা সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তার জন্য এটাকে অপসারী দর্পণ বলে। আলোক রশ্মিগুলো প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, অপসারিত হচ্ছে, তার জন্য ওটাকে অপসারী দর্পণ বলে। এটাকে অভিসারী দর্পণ আর এটা হচ্ছে অপসারী দর্পণ। এগুলো ক্লাস 10 এর কোশ্চেন্সে পড়ে যে কেন অপসারী দর্পণ বলে, কেন অভিসারী দর্পণ বলে, ওগুলো কোশ্চেন্স এখানে পড়বে। হ্যাঁ, ছবি দুটো কাটতেই হবে। তারপর লিখ বক্রতা মানে সরি ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কাটতে বলে ওইখানে নিচে একটু লিখলে মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়, মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। হয়েছে, মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয়, আচ্ছা, মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। হয়েছে তো, ঠিক আছে। এরপর দেখ, মনে কর এটা মনে কর একটা, এটা মনে কর একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে একটা আলোক রশ্মি, অনেকগুলো আলোক রশ্মি এখানে আপতিত হচ্ছে, কিন্তু তারা প্যারালাল বাট প্রধান অক্ষের সাথে প্যারালাল নয়, মানে দে আর প্যারালাল বাট নট প্যারা অ্যাক্সিয়াল।
মানে তারা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। তারা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল না হয়, তারা যদি নিজেরা সমান্তরাল হয়, তাহলে ছবিটা কিরকম হবে? প্রথমত ছবিটা কিরকম হবে? এরকম হবে, এরকম। এরা সমান্তরাল আলোক রশ্মি, এরা সমান্তরাল আলোক রশ্মি কিন্তু কি তারা প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। তাহলে আপনার রিফ্লেকশন তারা প্রতিফলিত হওয়ার পর, আপনার রিফ্লেকশন তারা প্রতিফলিত হওয়ার পর কোনো একটা বিন্দুতে মিলিত হবে। যে বিন্দুটাতে মিলিত হবে ওই বিন্দুটাকেও আমি একটা ফোকাস বিন্দু বলি। সেই ফোকাস বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু। ঠিক আছে? দ্যাট ফোকাস বিন্দু, দ্যাট ফোকাস পয়েন্ট ইজ কল্ড সেকেন্ডারি ফোকাস পয়েন্ট, গৌণ ফোকাস বিন্দু। তাহলে তুই ভাব, গৌণ ফোকাস বিন্দু কি পার্টিকুলার একটা পয়েন্ট হবে? কারণ এই যে কোণটা, এই কোণটা তো ভিন্নও হতে পারতো। মানে আমার এই ছবিটার ক্ষেত্রে এই প্রধান একটা সমান্তরাল আলোক রশ্মিগুলো, মানে এই নিজের সমান্তরাল যে আলোক রশ্মিগুলো এরকম করে হতে পারতো, তখন আবার ভিন্ন বিন্দুতে মিলিত হতো। তাহলে গৌণ ফোকাস বিন্দুর কোনো কিন্তু একটা পার্টিকুলার অবস্থান হবে না, কিন্তু গৌণ ফোকাস বিন্দুগুলো একটা নির্দিষ্ট তলের মধ্যে সীমাবদ্ধ থাকে। যে তলের মধ্যে সীমাবদ্ধ থাকে দ্যাট তল, দ্যাট প্লেন ইজ কল্ড ফোকাস প্লেন। তো প্রথমে আমরা বলবো ফোকাস প্লেন কাকে বলে। লিখ ফোকাস তল। ফোকাস তল, ফোকাস তল কাকে বলে শুন আগে। ফোকাস তল হচ্ছে, মনে কর এটা হচ্ছে, এটা হচ্ছে একটা, ভালো করে শুন, এটা হচ্ছে একটা দর্পণ, আর আমার এই নীল পেনটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে? এই নীল পেনটা প্রধান অক্ষ। আমি ধরে নিচ্ছি যে এই নীল পেনটা যে ক্যাপটা আছে, এই পজিশন অফ দ্য ক্যাপ, এই ক্যাপটার পজিশনটা, এটা হচ্ছে ফোকাস বিন্দু। ধরে নিচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এই প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে, যদি এরকম ভাবে একটা তল কল্পনা করি, আমার এই হাতটা, এটা অভিলম্ব হবে একটা কল্পিত তল, এরকম করে আছে তলটা, কিন্তু কোন বিন্দু দিয়ে পাস করেছে? ফোকাস বিন্দু দিয়ে। তাহলে প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে, প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে অন্তর্গত যদি একটা তল কল্পনা করা যায়, সেই তলটা হচ্ছে কি তল? ফোকাস তল। ঠিক আছে? এবং ফোকাস তলের গুরুত্বটা কি? এই যে সেকেন্ডারি ফোকাস পয়েন্টস গুলো পাবো আমি, সেকেন্ডারি ফোকাস পয়েন্টগুলো পাবো, গৌণ ফোকাস বিন্দুগুলো পাবো। এই গৌণ ফোকাস বিন্দুগুলোর প্রত্যেকটার অবস্থান কোথায় হবে? এই গৌণ ফোকাস বিন্দুগুলোর প্রত্যেকটার অবস্থান হবে ওই ফোকাল প্লেনে, ফোকাল প্লেনের উপরে থাকবে। তাহলে একটা তলের উপরে কতগুলো বিন্দু আঁকা যাবে? একটা তলের উপরে কতগুলো বিন্দু আঁকা যাবে? একটা যদি এরকম ভাবে আমি তল কল্পনা করি, এই তলটার উপরে কতগুলো বিন্দু আঁকা যাবে? এরকম ভাবে আমি একটা তল কল্পনা করলাম, যে তলটা কিন্তু 3 ডাইমেনশন, যেমন ভাবে ছবিটা দেখছি সেরকম নয়, এরকম ভাবে এরকম করে। ঠিক আছে? তাহলে এই তলটার উপরে, আমার হাতের এই চেটোটার উপরে, এই তলটার উপরে কতগুলো বিন্দু আঁকা যাবে? ইনফিনিটি। তার জন্য গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কত? ইনফিনিটি। কিন্তু মুখ্য ফোকাস বিন্দু একটাই। ঠিক আছে? তাহলে লিখে নি কি লিখবি? লিখ প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে, প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে, প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে প্রধান অক্ষের সাথে অভিলম্ব হবে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে, মুখ্য ফোকাস বিন্দু দিয়ে অতিক্রান্ত, মুখ্য ফোকাস বিন্দু দিয়ে অতিক্রান্ত, মুখ্য ফোকাস বিন্দু দিয়ে অতিক্রান্ত হ্যাঁ হ্যাঁ যে তল কল্পনা করা যায়, হ্যাঁ দেখ, যে তল কল্পনা করা যায় তাকে, যে তল কল্পনা করা যায় তাকে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে ফোকাস তল বলে। ওই ইয়া আসলে আমাকে অর্ডার দিতে কে বললেন? তুই কি খাবি বল? রিমকি এমনি এমনি চাই দেখো। তাহলে সেই কাড়াটা করেছি মেঘার জন্য, তুলসী পাতা দিয়ে ওটা গরম করে এনে দেবো। হ্যাঁ একটা বেশ ওই চিনি ফিনি কিছু দিয়া নাই, চিনি দিয়ে চায়ের মতো করে দে, ওইটা একটু চিনি দিয়ে চায়ের মতো করে দেবো। ঠিক আছে, চাই দে কত দিয়ে ঘুরে আসবে। ঠিক আছে।
ঠিক আছে তো? তাহলে এটা ফোকাস তল হলো। এবারে গৌণ ফোকাস বিন্দু লিখলে লিখ নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। এরকম আলোক রশ্মি গুচ্ছ, নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়, এরকম আলোক রশ্মি গুচ্ছ, এরকম আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে, দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয়, দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয়, এখানে হবে মিলিত হচ্ছে বলে মনে হয়, মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাকে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাকে তাকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু। তাকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু। একটি নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাস বিন্দু, এখানে গৌণ ফোকাস বিন্দু অসংখ্য হতে পারে, ফোকাস তলের উপরে অবস্থিত হবে। এটা একটু আলাদা প্যারায় লিখলে গৌণ ফোকাস বিন্দুগুলির অবস্থান, গৌণ ফোকাস বিন্দুগুলির অবস্থান, গৌণ ফোকাস বিন্দুগুলির অবস্থান সর্বদা ফোকাস তলে হয়। গৌণ ফোকাস বিন্দুগুলির অবস্থান সর্বদা ফোকাস তলে হয় এবং একটি নির্দিষ্ট দর্পণের জন্য, একটি নির্দিষ্ট দর্পণের জন্য অসীম সংখ্যক গৌণ ফোকাস বিন্দু পাওয়া যায়, অসীম সংখ্যক গৌণ ফোকাস বিন্দু পাওয়া যায়। বোঝা গেছে তো? অসীম সংখ্যক গৌণ ফোকাস বিন্দু কেন পাওয়া যায়? অসীম সংখ্যক গৌণ ফোকাস বিন্দু পাওয়া যায়। অসীম সংখ্যক গৌণ ফোকাস বিন্দু কেন পাওয়া যায় বুঝতে পেরেছিস তো? কেন পাওয়া যায়? কেন? হ্যাঁ, একটা তলের উপরে অবস্থিত, তাহলে তো একটা তলের উপরে অসীম সংখ্যক বিন্দু তৈরি হবে। কিন্তু পাওয়া যায় কেন? কারণ এই যে সমান্তরাল আলোক রশ্মিগুলো হচ্ছে, এই সমান্তরাল আলোক রশ্মিগুলো বিভিন্ন কোণে আপতিত হতে পারে। তারা সমান্তরালেই থাকবে কিন্তু বিভিন্ন কোণে আপতিত হতে পারে, তখন বিভিন্ন বিন্দুতে মিলিত হবে এবং একটা তলের মধ্যেই থাকবে কিন্তু বিভিন্ন বিন্দুতে মিলিত হতেই পারে। তার জন্য এরপরে লিখ চিহ্নের রীতি। চিহ্নের রীতি মানে হচ্ছে তোর চিহ্নের রীতি, সাইন কনভেনশন। চিহ্নের রীতি সাইন কনভেনশন মানে চিহ্ন পজিটিভ নেগেটিভ ধরা হয় না, যে মেরুর থেকে কোন অবস্থানে বস্তুগুলোকে আমি ধরছি, তো চিহ্নের রীতি সাইন কনভেনশন। এরপরে লিখ সাইন কনভেনশন। সাইন কনভেনশন, সাইন কনভেনশন, ঠিক আছে? এইটা কিন্তু ঠান্ডা হলে কাজ হলে খাবার খাবো একটালে সাইন কনভেনশন। দেখ এই দুটো জায়গাতে আমি ফোকাস আর সেন্টার অফ কার্ভের জায়গায় গেছি, তো এই দুটো জায়গাতে দেখ মনে করে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে এরকম ভাবে, আর এখানেও একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে এরকম ভাবে। তো এটা হচ্ছে আমার পোল, এখানে এটা হচ্ছে আমার পোল মেরু, আর এটা হচ্ছে আমার এখানে মেরু। তাহলে তুই দেখ এই মেরুর থেকে যে অবস্থানগুলো, এফ এর অবস্থান বা সি এর অবস্থান, এটা তো আমি ফোকাস দৈর্ঘ্য ধরছি আর এটাকে আমি বক্রতা ব্যাসার্ধ ধরছি। তেমনি এখান থেকে এই যে অবস্থানটা, এই দূরত্বটাকে, এটাকে ফোকাস দৈর্ঘ্য ধরছি আর এটাকে কি ধরছি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে তুই একটু ভেবে দেখ এইখানে আলোক রশ্মিটা যেদিকে আপতিত হয়েছে, এই যে অবস্থানগুলো, সেটা আলোক রশ্মি যেদিকে আপতিত হয়েছে তার উল্টো দিকে।
আর এখানে আলোক রশ্মিটা যেদিকে আপতিত হয়েছে আমাদের ফোকাসের অবস্থান বা বক্রতা কেন্দ্রের অবস্থান সেই দিকে। তাহলে আমাকে চিহ্নের রীতিটা কিরকম ধরা হয়, যদি এই অবস্থানটাকে আমি পজিটিভ ধরি তাহলে এই অবস্থানটাকে ধরতে হয় কি নেগেটিভ, ঠিক আছে, বা উল্টো ধরতে পারি, যদি এই অবস্থানটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এই অবস্থানটাকে ধরতে হবে নেগেটিভ, যে কোনো একটা সাইন কনভেনশন। তো আমি ব্ল্যাক যে সাইন কনভেনশনটা ধরেছি সেই সাইন কনভেনশনটাই ধরবো। আলোক রশ্মি যেদিকে যাচ্ছে মেরুর থেকে যদি বস্তুর মেরুর থেকে বিভিন্ন বিন্দুর অবস্থান যদি সেই অভিমুখে হয় তখন সেটাকে আমি ধনাত্মক চিহ্ন দিয়ে বোঝাবো, আর যদি বিপরীত দিকে হয় মেরুর থেকে বিন্দুগুলোর অবস্থান যদি বিপরীত দিকে হয় তখন আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাবো, ঠিক আছে। তাহলে চিহ্নের রীতিতে লিখ যে কোনো বিন্দুর অবস্থান মেরুর থেকে মাপা হয়, যে কোনো বিন্দুর অবস্থান মেরুর থেকে মাপা হয় এবং এবং বিন্দুগুলি অবস্থান যদি আলোক রশ্মির অভিমুখে হয়, বিন্দুগুলির অবস্থান যদি আলোক রশ্মির অভিমুখে হয় তখন কোন দিকে অভিমুখে, তাহলে কি বললাম ধনাত্মক, তখন ধনাত্মক চিহ্ন দ্বারা এবং বিন্দুগুলির অবস্থান মেরুর থেকে আলোক রশ্মির বিপরীত অভিমুখে হলে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়, হয়েছে তো, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়, হয়েছে, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়, হয়েছে। এরপরে আলাদা প্যারালি, তাহলে এটা কি অবতল দর্পণের ক্ষেত্রে এখানে তাহলে এফ এন্ড আর এটা কি হবে, মানে অ্যাকর্ডিং টু আওয়ার সাইন কনভেনশন যেটা আমি ধরেছি এফ আর আর দুটোই কি হবে নেগেটিভ, আর এক্ষেত্রে এফ আর আর দুটোই কি হবে, এফ এন্ড আর এটাই কি হবে দুটোই পজিটিভ। তাহলে লিখলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ ঋণাত্মক এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক ধরা হয়। হ্যাঁ কি বললেন, ঋণাত্মক, আর এটা হচ্ছে ধনাত্মক। উত্তল দর্পণের অবতল দর্পণের ক্ষেত্রে ঋণাত্মক এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক ধরা হয়, হয়েছে তো, ধনাত্মক ধরা হয় দিয়ে ধরা হয়, ঠিক আছে, বোঝা গেছে তো। নেক্সট দিয়ে লিখ কি লিখবি, রে ট্র্যাকিং। এটা ইংরেজিতে লিখ, রে ট্র্যাকিং মানে হচ্ছে লিখ রশ্মিচিত্রের নিয়ম। রে ট্র্যাকিং ইংরেজিতে লিখলে রে ট্র্যাকিং বা রশ্মিচিত্রের নিয়ম, রে ট্র্যাকিং দুটোকে আলাদা আলাদা দুটো ভাগে ভাগ করে। এইটা হচ্ছে কনকেভ মানে উত্তল, অবতল, আর এইটা হলো আমার কনভেক্স মানে হচ্ছে উত্তল, ঠিক আছে। এরপর আমি যেটা বললাম সেটা হচ্ছে রে ট্র্যাকিং, ট্র্যাক করা বলে না, তো রে ট্র্যাকিং, ঠিক আছে। রে ট্র্যাকিং জিনিসটা কি দেয়, রে ট্র্যাকিংটা হচ্ছে যে মনে কর এটা একটা দর্পণ,
এটা একটা উত্তল অবতল দর্পণ, ভালো করে দেখুন। এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, আর এটা একটা উত্তল দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, রে ট্যাকিং এর গল্পটা শুনি। পরপর আঁকবো, একটার মধ্যেই আঁকবো মুছে মুছে। প্রথমত হচ্ছে যে যদি কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আবদ্ধ হয়, তাহলে সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? সেই আলোক রশ্মিটা সবসময় কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়েই যাবে। যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিটা আপতিত হয়, তাহলে সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়েই যাবে। ঠিক আছে, ঠিক সিমিলারলি এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার পর পর কিন্তু এঁকে যাবে। ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে পর পর এঁকে যাবে, এটা 1 নাম্বার হলো। ঠিক আছে, এবারে যদি কোনো একটা আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়, অভিমুখটাকে উল্টে দিই, তাহলে সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো, এরকম করে হবে না, নিজের পর আর সময় লাগবে দেরি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় অবস্থান হচ্ছে যে যদি কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষ দিয়ে মানে ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়, তাহলে সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল এরকম হবে। এটা 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারে কি দেখ? 3 নাম্বারে হচ্ছে যদি এরকম হয়, অবতল দর্পণ এরকম। এরপরে কি হচ্ছে? এরকম যদি মনে কর একটা আলোক রশ্মি তোর ধরে নে এই বিন্দুতে আপতিত হচ্ছে। কোন বিন্দুতে বলতো? এই পোলে আপতিত হচ্ছে। তাহলে দেখ এই যে বিন্দুটায় মানে এই যে ব্ল্যাক রেখাটা, এটাই তো আমার অভিলম্ব, এটাই তো অভিলম্ব, এটাই তো কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা যদি অভিলম্ব হয়, তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? মানে এই কোণটা যদি আই কোণ হয়, তাহলে এই কোণটা আর কোণ হতে হবে, তাহলে এরকম করে যাবে। ঠিক আছে, আর একটা কি হতে পারে? হ্যাঁ, যদি মনে কর 4 নাম্বার হচ্ছে ওই দর্পণটার জন্য কিন্তু একই রকম ভাবে হবে। ওই দর্পণটার জন্য আমি আঁকছি, আগে এটা করে নিই। মনে কর একটা আলোক রশ্মি, এটা কি রকম হবে বলতো দেখি? এটা এফ আর এটা মনে কর সি। ঠিক আছে, এটা তো দর্পণটা। তো একটা আলোক রশ্মি মনে কর এই বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হচ্ছে এরকম করে। সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে বলতো? বক্রতা কেন্দ্র দিয়ে যদি আপতিত হয়, সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে যদি আপতিত হয়, সেই আলোক রশ্মিটা সেই দিক দিয়ে ফিরে যাবে। কেন ফিরে যাবে সেই দিক দিয়ে? কারণ বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হওয়া মানে হচ্ছে ওটা অভিলম্ব বরাবর আপতিত হওয়া। তাহলে অভিলম্ব বরাবর যদি আপতিত হয়, এটা অভিলম্ব বরাবরই ফিরে যাবে। অভিলম্ব বরাবর যদি আপতিত হয়, তাহলে কোন দিক দিয়ে ফিরে যাবে? অভিলম্ব বরাবরই। তার জন্য এইটা বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হওয়া মানে অভিলম্ব বরাবর আপতিত হওয়া, তাহলে অভিলম্ব বরাবরই ফিরে যাবে। যে কোনো আলোক রশ্মির ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে এই সব সূত্রগুলো মানে এই সূত্র নয়, মানে এই রকম নিয়মগুলো কিন্তু মেনে চলবে। এই দর্পণটার ক্ষেত্রে দেখ, উত্তল দর্পণটার ক্ষেত্রে প্রথমে 1 নম্বরে যেটা করেছি আমি, সেটা কি করেছি? এরকম ভাবে আপতিত হয়েছে, তাহলে কোন দিক দিয়ে গেছে? এরকম করে। কোন বিন্দু থেকে আসছে বলে মনে হবে? এফ। ঠিক আছে, যদি মনে কর এটার মধ্যে আমি পরপর আঁকে দিচ্ছি বিভিন্ন কালারে, বুঝলি কতগুলো। এখানে এরকম করে যদি আপতিত হয়, তাহলে কিরকম করে যাবে? এরকম করে যাবে 2 নম্বর কেসে। 3 নম্বর কেসে যদি এফ দিয়ে আপতিত হয়, এফ দিয়ে আপতিত হওয়া মানে কি? যদি আলোক রশ্মিটা মনে কর এই ক্ষেত্রটা একটা আলাদাই করি, যদি মনে কর এরকম হয়, এফ দিয়ে আপতিত হয়। এফ দিয়ে আপতিত হওয়া মানে কি রকম? এরকম করে, অর্থাৎ এইটাকে লম্বা করে বাড়ালে এটা কোথায় মিলিত হতো? এফে। তাহলে এটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে,
আর আরেকটা কি বললাম, সি দিয়ে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে হলে কি হবে, যদি মনে করি এটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে হতো, এটা আমি এখানে রাখছি ফর সাপোজ, এটা দর্পণ, এটা দর্পণ, তো সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচারটা কোথায় আছে, এটা সি। তো একটা আলোক রশ্মি মনে কর এরকম হবে, সেন্টার অফ কার্ভেচারে আপতিত হচ্ছে, তার মানে কি এটা কোন বিন্দু দিয়ে, এটা সেন্টার অফ কার্ভেচার সি দিয়ে, তাহলে এটা কোন দিক দিয়ে ব্যাক করবে, লম্ব হবে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটাই মানে এইগুলো হচ্ছে আলোক রশ্মির প্রতিফলনের বিভিন্ন নিয়ম। এই নিয়মগুলো কিন্তু যে কোনো প্রতিফলনের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলবে আলোক রশ্মি। ঠিক আছে, যখন প্রতিবিম্ব গঠন হবে তখন আপতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত আলোক রশ্মিগুলো সর্বদাই এই নিয়মগুলো মেনেই প্রতিফলিত হবে, মানে যেমন ভাবে আপতিত হবে সেরকম ভাবে প্রতিফলনটাও এরকম নিয়ম মেনেই হবে। এরপরে হচ্ছে যে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার এন্ড ফোকাস লেন্থ। মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে। রিলেশন বিটুইন করা আছে, পরে দেখবি ভিডিওতে পজ করে করবি, জায়গা রেখে। ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, একটু জায়গা রেখে দে, রেখে পরে করবি। আচ্ছা দেখ, তাহলে আমরা এফ আর আর এর মধ্যে লিখ, কি বললাম, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন এফ এন্ড আর। ঠিক আছে, তাহলে দেখ প্রথমে, তো এটা একটা কনকেভ মানে উত্তল দর্পণ, উত্তল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এখানে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে। তো এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এখানে এই আপতন বিন্দুতে একটা অভিলম্ব আঁকছি, যে অভিলম্বটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো এখান থেকে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এটা হলো আমার পোল অফ দ্য মিরর, সেটা পি। সিমিলারলি কনভেক্সের জন্য কিরকম হবে ছবিটা, কনভেক্সের জন্য কিরকম হবে, ওই একই রকম ভাবে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র। আর এটা কি হবে, এইটা হচ্ছে প্রতিফলিত হবে, এটা কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে আমার পি বিন্দু। ভালো করে দেখ আমাদের এখানে, তাহলে এই কোণটা যদি আই কোণ হয় তাহলে এই কোণটা আর কোণ হবে, হবে তো, এবং আই ইজ ইকুয়াল টু কি হবে, আর। তাহলে যদি এই কোণটা আই হয় তাহলে এই কোণটাও আই হবে। কেন আই হবে, কারণ এই দুটো সমান্তরাল, এটা হচ্ছে ভেদক। কি কোণ বলে, একান্তর না অনুভূতি বলে না, একান্তর। তাহলে এই কোণটা আই হলে এটাও আই। ঠিক আছে, এরপরে দেখ আমি এটাকে একটা নাম দিচ্ছি, এটা কি নাম দিচ্ছি, এটা এ নাম দিলাম। সিমিলারলি এখানেও এটাকে নাম দিচ্ছি, এটাকেও আমি এ নাম দিচ্ছি। ঠিক আছে, তো এখানেও এই কোণটা যদি আই কোণ হয় তাহলে এটাকে আমি আর ধরতে পারি, এবং এটা যদি আই হয়, এটা যদি আই হয় তাহলে দেখ এটাও হচ্ছে আই, আর এটা যদি আর হয় তাহলে এটা বিপরীত কোণ, এটা হচ্ছে আর। বিপরীত কোণ তো, এটা বিপরীত কোণ তো, এটা ডটেড লাইনটা বেঁকা হয়ে গেছে, সোজা হতো। ঠিক আছে, তাহলে এখানে আমি যে ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজটাতে যে ত্রিভুজটা বলছি, ত্রিভুজ AFC ফর দ্য বোথ অফ দ্য পিকচার, ত্রিভুজ AFC, যে কোনো একটাকে ফলো করো, দুটাকে ফলো করলে অসুবিধা হবে। যদি আই কোণ সমান আর কোণ হয় তাহলে অ্যাঙ্গেল CAF সমান অ্যাঙ্গেল FCA হবে। অ্যাঙ্গেল CAF আর অ্যাঙ্গেল FCA দুটোই সমান হবে। ঠিক আছে, তাহলে CAF আর FCA দুটো যদি সমান হয়, I ইকুয়াল টু R যদি হয়, তাহলে কি হবে, AF ইকুয়াল টু FC হবে। কেন হবে দেখ, এই ত্রিভুজটা দেখতে পাবো, এই দুটো কোণ যদি পরস্পরের সাথে সমান হয় তাহলে এই দুটো বাহু পরস্পরের সাথে সমান দ্বিবাহু ত্রিভুজের মতো, তাহলে AF সমান হবে FC। আর কি, A and P আর ভেরি ক্লোজ, খুব কাছাকাছি।
ভেরি ক্লোজ, খুব কাছাকাছি। কেন কি উন্মেষ ক্ষুদ্র, যদি উন্মেষ ক্ষুদ্র হয় তাহলে এ বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি হবে। তাহলে এ বিন্দু আর পি বিন্দু যদি খুব কাছাকাছি হয় তাহলে এই এএফটা নিয়ার ইকুয়াল টু কি হবে, পিএফ। এই এএফটা আর পিএফটা নিয়ার ইকুয়াল টু সমান হবে। তাহলে আমি কি দাঁড়িয়ে গেল যে পিএফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই পিএফটা আর এফসি, এই পিএফ আর এফসি দুটো পরস্পরের সমান হবে। তার মানে আমি কি লিখতে পারি, দেখ পিসি সমান আমি লিখতে পারি পিএফ প্লাস এফসি লিখতে পারি। এই পি থেকে সি পর্যন্ত এই যে দূরত্বটা, এটা পিএফ প্লাস এফসি লিখতে পারি, এটা প্লাস এটা লিখতে পারি, এই পুরোটা সমান এটা প্লাস এটা লিখতে পারি। তাহলে ইন প্লেস অফ এফসি উই ক্যান রাইট পিএফ, কারণ পিএফ সমান তো এফসি। তাহলে ইন প্লেস অফ এফসি, এফসি জায়গায় আমি কি লিখতে পারি, তাহলে পিএফ প্লাস পিএফ। তাহলে পিসি সমান কি হয়ে গেল 2 পিএফ। তাহলে পিএফ সমান কি দাঁড়ালো, পিসি ডিভাইডেড বাই 2। এটা হলো তো। এবারে তুই দেখ এখানে পিএফ সমান কি, পিএফ সমান হচ্ছে মাইনাস সেফ, সাইন কনভেনশন চিহ্নের রীতি অনুযায়ী আলোক রশ্মি যেদিকে হচ্ছে তার বিপরীত দিকের বিন্দু। পিসি কত, মাইনাস আর, তাই তো। তাহলে এখানে পিএফ এর জায়গায় মাইনাস এফ সমান কি হয়ে যাবে, মাইনাস আর বাই 2, অর্থাৎ এফ সমান কি হয়ে গেল আর বাই, ওটার ক্ষেত্রেও দেখ পিএফ সমান কি হবে, পিএফ সমান হচ্ছে প্লাস এফ, আলোক রশ্মি যেদিকে সেদিকে বিন্দু। আর আমার পিএফটা এটা হয়ে গেল, পিসি সমান কি হবে প্লাস আর। তাহলে এখানে কি হবে, এখানে পিএফ এর জায়গায় এফ, এফ সমান হয়ে যাবে আর বাই 2। বোঝা গেছে তো। তাহলে এফ সমান কি হয়ে গেল আর বাই 2। বুঝতে পেরেছিস তো। এই যে জিনিসগুলো আমি লিখেছি এই স্টেপগুলো অ্যাপ্লিকেবল ফর দিস কেস অলসো। দেখ এইখানে যদি ত্রিভুজ দুটো মানে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটার এএফসি, এই ত্রিভুজটার এই কোণ দুটো অর্থাৎ সিএএফ, যেটা এখানে যে কোণ দুটো লিখেছি সিএএফ আর এফসিএ, এই দুটো পরস্পরের সমান। তাহলে এই কোণগুলো পরস্পরের সমান হলে এই বাহুগুলোও কি হবে, সমান হবে, মানে এফসি সমান এএফ হবে। আবার এই একই রকম ভাবে এফ নিয়ার ইকুয়াল টু পিএফ হবে, এএফ নিয়ার ইকুয়াল টু পিএফ হবে, তার কারণে এগুলো খুব কাছাকাছি বিন্দু। এটা ক্ষেত্রেও সে একই রকম ভাবে প্রযোজ্য। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। আর দুটোর কেসের ক্ষেত্রে শুধুমাত্র সাইন কনভেনশন অনুযায়ী এখানে দুটো মাইনাস হবে আর ওইখানে দুটো, ঠিক আছে। তাহলে কি হলো, ফোকাস দৈর্ঘ্য সমান হাফ অফ রেডিয়াস অফ, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে। বোঝা গেছে তো, বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এটা তোকে লিখতে হবে। তাহলে এটা লিখে নিবি নাকি, এটা তো লেখার কিছু নেই, ঠিক আছে। প্রমাণটা পড়বে না, ভাষা লিখতে হবে যে প্রথমে তো সমান্তরাল রশ্মি এই বিন্দুটা আপতিত হয়ে এই বিন্দু দিয়ে গেছে, তাহলে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হলে আই সমান আর হলে এটা সমান এটা হবে। তাহলে এই ত্রিভুজ থেকে এটা সমান এটা হবে, তাহলে এফ সমান এফসি হবে। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ আর এ আর পি খুব কাছাকাছি বিন্দু, এটা আমি ভেরি ক্লোজ পয়েন্ট লিখেছি বাংলাতে, খুব কাছাকাছি বিন্দু লিখলেই হবে। আচ্ছা এরকম লিখলেই, ঠিক আছে, এটুকু ভাষা লিখলেই হবে। বুঝতে পেরেছিস তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা তাহলে লিখে নিবি। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে সম্পর্ক।